তেল আবিবে ইয়েমেনের বজ্রাঘাত, স্তব্ধ হয়ে গেল বেন গুরিয়ন বিমানবন্দর। একটা মুহূর্ত, একটা গর্জন, তারপর যেন কেঁপে উঠল ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। ইয়েমেনের আকাশ থেকে ছুটে এলো আগুনের তীর, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নাম তাদেরই ঘোষণা করে ইতিহাসের বার্তা, প্যালেস্টাইন 2 আর জুলফিকার। লক্ষ্য ছিল স্পষ্ট, আঘাত ছিল নিখুঁত। কয়েক মিনিটেই থেমে গেল বেন গুরিয়ন বিমানবন্দরের সব কার্যক্রম। লক্ষ লক্ষ দখলদার ছুটে গেল আশ্রয় কেন্দ্রে। এ যেন ইয়েমেনি শক্তির এক অগ্নি ঘোষণা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বুধবার রাতের এই অভিযানের পর জানালো এটি ছিল প্রাথমিক প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কিসের? গাজায় চলমান গণহত্যা, অনাহার আর ইয়েমেনে ইসরায়েলের নিজস্ব আগ্রাসনের জবাব। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইয়েমেনি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাউই ও তার 8 জন কর্মকর্তা। সেই শোকই মুহূর্তে পরিণত হলো আগুনে। ইসরায়েলি সেনারা দাবি করেছে ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সাইরেন বাজতে থাকে তেল আবিব জুড়ে। বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আকাশে আতঙ্কের ছায়া, মাটিতে ছুটে চলা মানুষের দিশাহারা আর্তনাদ। এমন দৃশ্য ইসরায়েলের বহুদিন দেখা হয়নি। ইয়েমেনি বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, অধিকৃত ইয়াফা অঞ্চলে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হামলা সফল হয়েছে। দখলদার ইহুদিবাদীরা এখন জানুক তাদের নিরাপত্তা কেবল মায়া। যে ইয়েমেনকে অনেকে ভাবত গৃহযুদ্ধে বিধ্বস্ত, সেই ইয়েমেন এখন আঘাত করছে সরাসরি ইসরায়েলের হৃদয়ে। ইসরায়েল এখন বুঝছে যুদ্ধক্ষেত্র কেবল গাজা নয়, তেল আবিবের বাতাসেও ঢুকে পড়েছে ইয়েমেনের প্রতিরোধ। এক দেশের বিমান হামলা আরেক দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করল, আর তার জবাব এলো ব্যালিস্টিক শক্তিতে। হামলার বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 2টি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, এই অভিযানে একটি প্যালেস্টাইন 2 ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তার ভাষ্যমতে এই হামলার ফলে লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত হয়ে গেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ভাষায়, ইসরায়েলি শত্রু আর কখনো স্থিতিশীলতা উপভোগ করবে না। আমাদের অভিযান চলবে, আরও বেড়ে চলবে। তারা বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে জানায়, 2 মিলিয়ন গাজার মুসলিম আজ আগুনের নিচে। 2 বিলিয়ন মুসলিম কি চুপ করে থাকবে? অক্টোবর 2023 থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত। এই পর্যন্ত নিহত হয়েছে 63,600 এরও বেশি ফিলিস্তিনি, আহত 1.5 লাখেরও বেশি, বেশিরভাগই নারী আর শিশু। একদিকে বিশ্ব জুড়ে নীরবতা, অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো ইয়েমেনি প্রতিরোধ। তারা হয়তো বিশ্বের সবচেয়ে গরিবদের মধ্যে, কিন্তু তাদের আছে দৃঢ় সংকল্প আর শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইয়েমেন দেখিয়ে দিল ইচ্ছা শক্তি আসল শক্তি। সানায় হুথি প্রধানমন্ত্রীকে হত্যা, আতঙ্কে ইসরায়েল, আগুনে জ্বলে উঠল ইয়েমেন। আকাশের বুক চিরে গর্জন শোনা গেল সানায়। এক মুহূর্তে মৃত্যু নেমে এলো হুথি সরকারের প্রধানমন্ত্রীর ওপর। আহমেদ গালেব আল রাহবি ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারালেন, কিন্তু তার মৃত্যুই যেন ইয়েমেনিদের রক্তে আগুন জ্বালিয়ে দিল, রাস্তায় নামিয়ে আনল লাখো মানুষকে। আতঙ্কে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখে দৃশ্যত শক্তির বুলি থাকলেও ভেতরে ভেতরে জেগে উঠেছে আতঙ্ক। প্রতিবেদন বলছে, নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকগুলো হঠাৎ করে সরিয়ে নেওয়া হয়েছে অজ্ঞাত গোপন স্থানে। রাজধানী নিরাপদ বাংকার ছেড়ে ছুটে গেছে মন্ত্রীরা, কারণ একটাই, হুথিদের প্রতিশোধের ভয়। এ যেন যুদ্ধক্ষেত্রে শিকারী নিজেই শিকারে পরিণত হওয়ার গল্প। 28 আগস্ট বৃহস্পতিবার সানার বুকে একটি সাধারণ কর্মশালা চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আল রাহবি এবং তার মন্ত্রিসভার সদস্যরা। ঠিক সেই সময়ে আঘাত হানল ইসরায়েলি বাহিনী। মুহূর্তেই রক্তে ভেসে গেল সভাকক্ষ। কয়েকজন মন্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে, আর প্রধানমন্ত্রী মারা গেলেন ঘটনাস্থলে। ইসরায়েল পরে ঘোষণা দিল, আমরা কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। হুথিরা ইরানের প্রতিনিধি, তারা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। কিন্তু সানার রাস্তায় মানুষের চোখে দেখা গেল অন্য চিত্র। প্রতিশোধের শপথ। হুথির রাজনৈতিক নেতা দাঁড়িয়ে বললেন, শত্রু আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু আমরা ঈশ্বরের সামনে, শহীদ পরিবারগুলোর সামনে প্রতিজ্ঞা করছি, এই রক্তের প্রতিশোধ নেব। গভীর যন্ত্রণার ভেতর থেকে জন্ম নেবে আমাদের বিজয়। তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো কাঁপিয়ে দিল ইয়েমেনের আকাশ। শুক্রবার সানার রাজপথ ভরে গেল মানুষে মানুষে, হাতে পতাকা, মুখে স্লোগান। লাখো কণ্ঠ একসাথে ঘোষণা দিল, ইসরায়েলের হামলা দুর্বল, আমাদের অবস্থান থেকে তারা আমাদের সরাতে পারবে না।
মানুষ চিৎকার করে বলল, তুমি দুর্বল জায়নিস্ট সত্তা। সামনে দাঁড়িয়ে আছে ইয়েমেন, সেই ইয়েমেন যে পাহাড়ের মতো অটল, যাকে দুনিয়া কখনো দমন করতে পারেনি। বিক্ষোভ যেন কেবল প্রতিবাদ নয়, বরং আসন্ন ঝড়ের পূর্বাভাস। ইয়েমেনের শক্তি, ইসরায়েলের ভয়। ইসরায়েল ভেবেছিল আঘাত হেনে তারা হুথিদের মাথা কেটে ফেলেছে, কিন্তু বাস্তবতা উল্টো। আজ ইয়েমেনের মানুষ আরো ঐক্যবদ্ধ, আরো আগুনে। যে জাতি বহু বছর ধরে যুদ্ধ সহ্য করে টিকে আছে, সেই জাতি কোনো হামলায় দমবে না। ইসরায়েল জানে ইয়েমেন শুধু মরুভূমি নয়, এটি অদম্য পর্বত। আর সেই পর্বত যদি প্রতিশোধের জন্য গর্জে ওঠে, তবে দখলদারদের নিরাপত্তা বাংকারও কেঁপে উঠবে। সানার রাস্তায় জ্বলেছে প্রদীপ, শোনা গেছে প্রতিজ্ঞার স্লোগান। একদিকে আতঙ্কে গোপন বৈঠকে লুকিয়ে আছে ইসরায়েলি মন্ত্রিসভা, আর অন্যদিকে ইয়েমেনের জনতা বুক উঁচু করে বলেছে, আমরা প্রতিশোধ নেব, এই মৃত্যু বৃথা যাবে না। যুদ্ধের কাহিনীতে নতুন অধ্যায় লেখা হলো, যেখানে ইসরায়েলের গর্ব রূপ নিল ভয়, আতঙ্কে, আর ইয়েমেনিদের বেদনা পরিণত হলো শক্তিতে। গাজা যুদ্ধের উত্তপ্ত আকাশ হঠাৎই যেন বজ্রপাতের শব্দে কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো ধাতব ডানার গুঞ্জন, যেন প্রতিশোধের বার্তা বহন করে আছড়ে পড়ছে আকাশ থেকে। গাজা দখলের উন্মাদনায় বুঁদ ইসরায়েলের ওপর নেমে এলো কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা। আর এই হামলার পেছনে ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে হামাসের অকুতোভয় মিত্র ইয়েমেনের আনসারুল্লাহ হুথি যোদ্ধারা। প্রতিশোধের উড়ন্ত বাহিনী। হুথি সেনাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করলেন, 6টি ড্রোন, 4টি সামরিক অভিযান, আর লক্ষ্যবস্তু ইসরায়েলের 4টি কৌশলগত সামরিক ঘাঁটি। হাইফা, নেগেভ, ইলাত এবং বীরশেবা, যেন শত্রুর 4 কোণায় একসাথে হামলা চালানো হলো। তিনি জানালেন, এই আক্রমণ কেবল সামরিক পদক্ষেপ নয়, এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতির শপথ। এটি বিজয় গাজার মুজাহিদিনদের জন্য, আর প্রতিক্রিয়া গণহত্যা, দুর্ভিক্ষ আর অবরোধের বিরুদ্ধে, বললেন সারি। আঘাতের সিম্ফনি। ড্রোনগুলো যেন বাতাসে আগুনের সুর বাজিয়ে আকাশ চিরে ছুটে গেল। প্রতিটি উড্ডয়ন ছিল মৃত্যুর বার্তা, প্রতিটি বিস্ফোরণ ছিল প্রতিরোধের ঘোষণা। 4টি লক্ষ্যেই আঘাত হানা হয়েছে সফলভাবে। হুথিদের এই অভিযানের পেছনে ছিল একটি স্পষ্ট বার্তা, ফিলিস্তিনের ওপর নির্যাতন কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো আরব ও ইসলামী বিশ্বে আগুন ছড়িয়ে দেবে। যদি গাজার দৃঢ়তাকে সমর্থন না করা হয়, শত্রুর পরবর্তী লক্ষ্য হবে অন্যরা, সতর্ক করলেন সারি। ইসরায়েলের ভেতরের আতঙ্ক। ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালো। তাদের দাবি, একটি ড্রোন সাইরেন না বাজিয়েই ভূপাতিত করা হয়েছে। বাকি 5টি ড্রোন সম্ভবত সীমান্তের কাছাকাছি পড়েছে। কিন্তু ইসরায়েলের ভেতরে যে মানসিক কম্পন ছড়িয়ে গেছে, সেটি গুলি দিয়ে থামানো সম্ভব নয়। হামাসের ছায়া শক্তি। গাজা যুদ্ধের ময়দানে হামাস যেমন সরাসরি ইসরায়েলি সেনাদের চ্যালেঞ্জ করছে, তেমনি এর মিত্ররা দূর থেকে আঘাত হানছে, যেন এক অদৃশ্য মুষ্টিবদ্ধ হাত চারদিক থেকে শত্রুকে চেপে ধরছে। ইসরায়েলের জন্য এ শুধু সামরিক চাপ নয়, এ এক বহুমুখী অবরোধের সূচনা, যেখানে হামাসের শক্তি সীমানা ছাড়িয়ে গেছে। এই হামলার মধ্যে লুকিয়ে আছে এক সিনেম্যাটিক মোড়। যুদ্ধ যেন গাজায় সীমাবদ্ধ নয়, ইয়েমেনের আকাশ থেকেও আঘাত আসছে, লেবাননের পাহাড় থেকেও হামলার হুমকি ভাসছে, আর ইসরায়েলের চারপাশে প্রতিরোধের এক বিশাল বৃত্ত আঁকা হচ্ছে। জাতিসংঘের দূত অবশ্য সতর্ক করেছেন, ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের বাইরে রাখতে হবে। কিন্তু বাস্তবতা বলছে, গাজার অবরোধ না ভাঙা পর্যন্ত এই আগুন থামার কোনো সম্ভাবনা নেই। গাজার রাত তাই এখন শুধুই যুদ্ধের আগুনে নয়, এটা প্রতিশোধ, ঐক্য আর দূর থেকে আসা এক ভয়ঙ্কর হাতিয়ার, ড্রোনের রাত। যেন আকাশও ঘোষণা করছে, গাজা একা নয়। দুই দিক থেকে আগুনের ঋণ। ভারত কি পারবে টিকে থাকতে? উপমহাদেশের আকাশে জমছে এক ঝড়। একদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের হুমকি, অন্যদিকে লাদাখ ও অরুণাচল নিয়ে চীনের আগ্রাসন। দুই ফ্রন্টে দম বন্ধ করে দিয়েছে ভারতকে। এ যেন দাবার ছকে দুই রাজার মাঝে আটকে পড়া এক ঘোড়া, যেখানে এক কদম ভুল মানে শেষ খেলা। পারমাণবিক হুমকির বজ্রধ্বনি। হঠাৎ করেই পাকিস্তানের সেনাপ্রধান ছুড়ে দিলেন সরাসরি হুমকি, পরমাণু যুদ্ধ। যে কথা এতদিন গোপনে ঘুরছিল, তা এবার গর্জে উঠল প্রকাশ্যে। আর চীন সীমান্তে তাদের সৈন্যরা শুধু দাঁড়িয়েই নেই, চোখের ভাষায় জানিয়ে দিচ্ছে, যদি সুযোগ মেলে ঝাঁপিয়ে পড়বে। ভারতের হাতে পরমাণু অস্ত্র আছে ঠিকই, কিন্তু তাদের পাল্লা সীমিত। যদি পাকিস্তান, চীন একসাথে আক্রমণ করে, তখন এশিয়ার মানচিত্র কেঁপে উঠতে পারে। অদৃশ্য মিত্র, সম্ভাব্য শত্রু।
যুদ্ধ লাগলে পাকিস্তান ও চীন একে অপরের পাশে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের পেছনে আছে আরেক দৈত্য, রাশিয়া। পুতিন বাহিনীর হাতে আছে RS-28 সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, 18,000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। আরও আছে বিউরেভেস্টনিক নামের পরমাণু চালিত ক্রুজ মিসাইল, যার পরিসীমা নাকি অসীম। এই শক্তি দিয়ে চাইলে কয়েক মিনিটেই ভারতকে ধুলোয় মিশিয়ে দিতে পারে মস্কো। তবে শুধু রাশিয়াই নয়, আজকের অস্থির বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সও যে কোনো মুহূর্তে মিত্র থেকে হুমকিতে পরিণত হতে পারে। দূরপাল্লার খেলায় পিছিয়ে ভারত। বর্তমানে হাতে গোনা মাত্র 5টি দেশ আছে যারা পৃথিবীর যে কোনো জায়গায় মিসাইল দিয়ে আঘাত করতে পারে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স। এই তালিকায় ভারতের নাম নেই। ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইল অগ্নি-ভি পাল্লা মাত্র 5,000 কিলোমিটার। এতে বিশ্বের সব প্রান্তে হামলা করা অসম্ভব। পাকিস্তানের শাহিন-3 মিসাইলের পাল্লা 2,700 থেকে 2,900 কিলোমিটার, যা ভারতকে আঘাত করার জন্য যথেষ্ট। আর চীনের D540 মিসাইল 12,000 থেকে 15,000 কিলোমিটার দূরে লক্ষ্যভেদ করতে পারে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারত ভাবতে পারে পশ্চিমা শক্তি তাদের রক্ষা করবে, কিন্তু বাস্তব ভিন্ন। বৈশ্বিক রাজনীতির দোলাচলে যাদের মিত্র মনে হয় আজ, তারা কাল অন্য শিবিরে চলে যেতে পারে। যুদ্ধের সময় দূরপাল্লার মিসাইলবিহীন এক ভারত সুপার পাওয়ারদের কাছে শুধু এক চাপা কার্ড, যাকে প্রয়োজনে উৎসর্গ করা যায়। দুই দিকের শত্রু, সীমিত পাল্লার অস্ত্র, অস্থির মিত্রতা, সব মিলিয়ে ভারত এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। ভারত জানে শেষ লড়াই শুরু হওয়ার আগে অস্ত্রশালা ভরে তোলাই বাঁচার একমাত্র উপায়। যুদ্ধের ছায়া আবারও কি ঘনাচ্ছে? সংঘাত কি এবার আরও তীব্র হবে? মধ্যপ্রাচ্যের আকাশে ধীরে ধীরে জমছে এক অগ্নিঘূর্ণির মেঘ। বিশ্বজুড়ে গোয়েন্দা প্রতিবেদনের স্রোত বলছে, ডিসেম্বরে নয়, হয়তো অগাস্টের শেষেই ইসরায়েল আবার ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের উপর। ইরান জানে ঝড় আসছে, এবং এবার তারা দাঁড়িয়ে থাকবে না। শুরু থেকেই আঘাত করবে, যেন প্রথম নিঃশ্বাসেই শত্রুর অহংকার চূর্ণ হয়ে যায়। লক্ষ্য একটাই, ইসরায়েলের সামরিক আধিপত্যের স্বপ্ন গুঁড়িয়ে দেয়া। জুনের যুদ্ধ ছিল কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযান ছিল না, ওটা ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলানোর চেষ্টা। 2 দশক ধরে ইসরায়েল চাইছে আমেরিকাকে ব্যবহার করে ইরানকে দুর্বল করতে, যা একা তাদের পক্ষে সম্ভব নয়। তখন ইসরায়েলের 3টি গোপন উদ্দেশ্য ছিল: আমেরিকাকে সরাসরি যুদ্ধে টেনে আনা, ইরানি সরকারকে ভেঙে ফেলা, ইরানকে এমন এক ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা যাকে সিরিয়া বা লেবাননের মতো অবলীলায় বোমা মারা যাবে। কিন্তু ফলাফল, শুধু প্রথম লক্ষ্যটাই আংশিক সফল। ট্রাম্পের অংশগ্রহণ ছিল সীমিত, পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, আর সেখানেই ইসরায়েলের গতি থেমে যায়। ইরানের অটল প্রতিরোধ। ইসরায়েল ভেবেছিল শুরুতেই আঘাত করে শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলবে। 30 জন শীর্ষ কমান্ডার ও 19 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেও তারা পেল সাময়িক সাফল্য। মাত্র 18 ঘন্টায় ইরান প্রতিস্থাপন করল সেই কমান্ডারদের আর ছুড়ল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বার্তা স্পষ্ট, আমরা ক্ষয় সহ্য করব, তবু শত্রুর দিকে বজ্রপাত নামাবো। মোসাদের ফোন হুমকি, আতঙ্ক ছড়ানোর চেষ্টা, সব ব্যর্থ। কোনো জেনারেল পালায়নি, বরং দেশ জুড়ে জেগে উঠল জাতীয়তাবাদের ঢেউ। প্রতিটি শহর, প্রতিটি প্রদেশে মানুষ পতাকার চারপাশে দাঁড়ালো, কেউ সরকারের জন্য, কেউ দেশের জন্য, কিন্তু সবার লক্ষ্য এক, ইসরায়েলকে ঠেকানো। ইসরায়েলের উল্টো ক্ষতি। যুদ্ধ বাড়লে ইসরায়েলের ক্ষতি হতো আরও ভয়াবহ। বিমান প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ছিল, ইরানের ক্ষেপণাস্ত্র ক্রমে ভেদ করছিল লোহার ঢাল। মার্কিন সমর্থন না থাকলে ইসরায়েল জানত এই সংঘাত তার জন্য আত্মঘাতী। তাই যুদ্ধবিরতি, কিন্তু মাথার ভেতর জমে থাকা প্রতিশোধের আগুন নিভল না। ট্রাম্পের দ্বিধা। দ্বিতীয় দফায় ইসরায়েল আক্রমণ করলে ট্রাম্প কি করবেন? তিনি দীর্ঘ যুদ্ধ চান না, কিন্তু প্রথম হামলা দিয়ে ইতিমধ্যে ফাঁদে পা দিয়েছেন। 12 দিনের সংঘাত আমেরিকার ক্ষেপণাস্ত্র মজুদের ফাঁক উন্মোচন করেছে। এখন সামনে দুটি পথ: পুরোপুরি যুদ্ধে নামা অথবা ইসরায়েলের চাপ প্রতিহত করা। কিন্তু প্রতিহত করতে লাগবে ইস্পাতের মতো ইচ্ছা শক্তি, যা ট্রাম্পের অতীত সিদ্ধান্তে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী যুদ্ধ হবে সিনেমার ক্লাইম্যাক্সের মতো। প্রথম দৃশ্যে বিস্ফোরণ, আকাশ কাঁপানো ক্ষেপণাস্ত্র, ভূপাতিত লোহার ঢাল। ইরান আর ধৈর্যের নাটক খেলবে না। তাদের কৌশল হবে এক ঝড়ে শত্রুর অহংকার ভাসিয়ে নিয়ে যাওয়া। আর যদি আমেরিকা আবার ঝাঁপিয়ে পড়ে, তবে ইতিহাস লিখবে
ইরাক ছিল সহজ লড়াই, ইরান হবে রক্তে রঙিন দুঃস্বপ্ন। গাজার আগুনে জ্বলছে ইসরায়েলের ট্যাঙ্ক, হামাসের পাল্টা আঘাত। গাজার ধুলোবালিতে এবার আগুন জ্বালালো এক দৃশ্য। ইসরায়েলের ইস্পাত দানব ভেঙে পড়ছে বিস্ফোরণে। দখলদারের চোখ ধাঁধিয়ে দিয়ে হামাসের যোদ্ধারা এক ট্যাঙ্ককে পরিণত করল ধ্বংসস্তূপে। বারুদ আর ধোঁয়ার সেই গর্জন যেন ঘোষণা দিল গাজা এখনও বশ মানেনি। 14 আগস্ট গাজা শহরের আল জাইতুন এলাকার দক্ষিণে ইজ্জো আল দিন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা দেশীয়ভাবে তৈরি আল ইয়াসিন 105 রকেট চালিত গ্রেনেড হাতে এগিয়ে গেল। মুহূর্তেই লক্ষ্যবস্তুতে আঘাত, একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সামরিক বুলডোজার উড়ে গেল আগুনের ফুলকিতে। এই আঘাত শুধু একটি যন্ত্র ধ্বংস করল না, বরং ইসরায়েলের মনোবলকেও চূর্ণ করল। হামাস একা নয়, একই দিনে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড, আবু আলী মুস্তাফা ব্রিগেড এবং নাসের সালাহ আল দিন ব্রিগেড একত্রে মর্টার হামলা চালায়। লক্ষ্য গাজার পূর্ব প্রান্তে অগ্রসরমান ইসরায়েলি বাহিনী ও তাদের সাজোয়া যান। গাজার প্রতিরোধ ফ্রন্ট যেন এক সিম্ফনিতে বাঁধা, যেখানে প্রতিটি হামলা এক একটি গর্জন। এদিকে অন্য প্রান্তে ইসরায়েল নতুন এক দুঃস্বপ্ন আঁকছে। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে ইসরায়েলি সামরিক প্রধান ইয়ালজমের গাজা শহর পুনর্দখলের জন্য একটি মূল ধারণা অনুমোদন করেছেন। নিরাপত্তা মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পর শিনবেট ও শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু 80,000 থেকে 1 লাখ রিজার্ভ সৈন্যের জরুরি সমাবেশ। লক্ষ্য গাজায় দীর্ঘমেয়াদী সামরিক দখল, যা 2026 সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে। গত সপ্তাহে নেতানিয়াহুর পূর্ণ গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক নিন্দার ঝড় তুলেছিল। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি সরাসরি গণহত্যার নকশা। অক্টোবর 2023 থেকে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছে 61,700 এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একসময় প্রাণবন্ত শহর, তবুও প্রতিরোধ ভাঙেনি। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার মামলার মুখোমুখি। কিন্তু এইসব আন্তর্জাতিক চাপের মাঝেও গাজার রাস্তায় অন্য এক গল্প চলছে, প্রতিরোধের গল্প, যেখানে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় তরুণ যোদ্ধারা, যেখানে ইস্পাত দানব ধ্বংস হয় সস্তা কিন্তু প্রাণঘাতী দেশীয় অস্ত্রে। সিনেমার মতো দৃশ্য, ধোঁয়ায় আচ্ছন্ন যুদ্ধক্ষেত্র, সামনে ইসরায়েলের ট্যাঙ্ক এগিয়ে আসছে আর কোণা থেকে হঠাৎ ছুটে আসে আল ইয়াসিন 105 এর আগুন। এক মুহূর্তে সব বদলে যায়। ট্যাঙ্কের ইস্পাত গলে যায় আর চারদিকে প্রতিধ্বনিত হয় বিজয়ের চিৎকার। ইসরায়েল হয়তো মানচিত্রে গাজাকে মুছে ফেলতে চায়, কিন্তু গাজার মাটি প্রতিদিন নতুন করে শপথ নিচ্ছে, আমরা হার মানব না। প্রতিটি ধ্বংসপ্রাপ্ত ট্যাঙ্ক যেন সেই শপথের প্রমাণ, আর প্রতিটি প্রতিরোধ যেন স্মরণ করিয়ে দিচ্ছে গাজা হার মানবে না। শীতল যুদ্ধের ছায়া, পুতিনের পাশে শীত, মাঝখানে ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন ভ্লাদিভস্টকের অদূরে প্রশান্ত মহাসাগরের বুকে তখন উত্তাল ঢেউ। এক ভিন্ন খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যেখানে খেলোয়াড়রা কেবল সৈনিক নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী 3 রাষ্ট্র নেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। ঠিক তখনই পুতিন ও শির নির্দেশে শুরু হলো যৌথ সমুদ্র 2025 নৌমহড়া। এটি কেবল সামরিক মহড়া নয়, বরং নতুন করে বিশ্ব শক্তির ভারসাম্যের এক চরম বার্তা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এবারের নৌমহড়ার নাম যৌথ সমুদ্র 2025। যখন আটলান্টিকের গভীরে ট্রাম্পের নির্দেশে 2টি পারমাণবিক সাবমেরিন নিঃশব্দে এগিয়ে চলেছে, তখন জাপান সাগরে রাশিয়া ও চীনের যৌথ সামরিক শক্তি প্রদর্শন করছে। এই মহড়ায় অংশ নেয় রাশিয়ার অ্যাডমিরাল্টি বার্ডস ভলকভ সাবমেরিন এবং চীনের শক্তিশালী ডেস্ট্রয়ার উরুমকি। যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও সাবমেরিনের গর্জন যেন জানান দিচ্ছে যে নতুন করে বিশ্ব ব্যবস্থা সাজানো হচ্ছে। গত বছর এই মহড়া হয়েছিল দক্ষিণ চীন সাগরে, আর এবার জাপান সাগরে। এর মাধ্যমে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক প্রভাবকে আরও জোরালো করার ইঙ্গিত দিচ্ছে বেইজিং ও মস্কো। হঠাৎ মোড় পরিবর্তন, ট্রাম্পের আল্টিমেটাম এবং পারমাণবিক উত্তেজনা। এই মহড়ার ঠিক আগে ঘটল এক নাটকীয় ঘটনা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক অদ্ভুত আল্টিমেটাম দিলেন। তিনি যুদ্ধবিরতির সময়সীমা 50 দিন থেকে কমিয়ে মাত্র 10 দিনে নামিয়ে আনলেন। এই আল্টিমেটামের পরেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
ট্রাম্প শুধু ঘোষণাই করেননি, সরাসরি কৌশলগত আন্তর্জাতিক জলসীমায় 2টি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন, যেন তিনি এক নতুন ঠান্ডা যুদ্ধের সূত্রপাত ঘটাচ্ছেন, যেখানে শব্দ নয় বরং অস্ত্রের শক্তি প্রধান। পুতিন ও শির শীতল প্রতিক্রিয়া। ট্রাম্পের এই পারমাণবিক শক্তির প্রদর্শনকে পুতিন এবং শি জিনপিং যেন ঠান্ডাভাবে দেখছেন। তাদের যৌথ মহড়া হয়তো ট্রাম্পের সেই পদক্ষেপেরই একটি স্পষ্ট প্রতিক্রিয়া। এই দুই নেতা যেন ট্রাম্পকে বোঝাতে চাইছেন যে রাশিয়া একা নয়, তাদেরও মিত্র শক্তি রয়েছে যাদের ক্ষমতা কোনো অংশে কম নয়। এই মহড়াকে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব শৃঙ্খলার বিরুদ্ধে একটি শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র এতদিন চীনকে ইউক্রেন সংঘাতে রাশিয়াকে সমর্থন না করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু এখন ট্রাম্পের এমন আগ্রাসী পদক্ষেপের ফলে চীন ও রাশিয়া আরও কাছাকাছি চলে এসেছে। এই দুই দেশের সামরিক সমন্বয় এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সারা বিশ্বে এক নতুন ঠান্ডা যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কে জানে এই খেলার শেষ কোথায়? এই পরিস্থিতির মধ্যে ট্রাম্পের ঘোষণা যে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত যেন আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে এরপর কি হবে। এএফপির খবরে বলা হয়েছে, রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে। 2022 সালে ইউক্রেনে হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় যৌথ নৌ মহড়া শুরু করেছে দুই দেশ। ইরান, মহাসাগরের বুক কাঁপানো শক্তির মহড়া। আকাশে সূর্য ঝলমল করছে, অথচ সমুদ্রের বুক যেন থরথর করে কাঁপছে, কারণ সেখানে হাজির হয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি, ইরান। টেকসই শক্তি 1404 এই নামের মহড়ায় ভারত মহাসাগর আর ওমান সাগরের ঢেউয়ের উপর নেমে এসেছিল যুদ্ধের এক সিনেম্যাটিক দৃশ্য। ঢেউয়ের ওপরে বজ্রপাত। ক্যামেরা যখন ঘুরল, দেখা গেল ইরানি নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান আর উপকূলীয় ব্যাটারি একই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আকাশ থেকে নামল ড্রোন, পানির বুক থেকে ছুটল ক্ষেপণাস্ত্র। একসাথে একই মুহূর্তে লক্ষ্যবস্তু ভেঙে চূর্ণ। ক্ষেপণাস্ত্রের ঝড়। মহড়ায় নাসর, কাদের আর কাদির ক্ষেপণাস্ত্র ছুটল বিদ্যুতের গতিতে। সাবালান আর গানেভে যুদ্ধ জাহাজ একসাথে ক্ষেপণাস্ত্র ছুড়ল, যেন সমুদ্র জুড়ে বজ্রপাত হচ্ছে। কাদের উপকূলীয় ব্যবস্থা সরাসরি আঘাত করল শত্রুর কল্পিত ঘাঁটিতে। বার্তা স্পষ্ট, ইরান এক ডোমেইনে নয়, বহু ডোমেইনে আঘাত হানতে পারে। আরও এক ধাপ এগিয়ে বাভার 5 কামিকাজে ড্রোন ভেসে গেল 400 কিলোমিটার, তারপর নিখুঁতভাবে ধ্বংস করল লক্ষ্যবস্তু। মুহূর্তটি ছিল বিদ্যুতের মতো রোমাঞ্চকর। ড্রোন আর ক্ষেপণাস্ত্র একসাথে আঘাত করল, একই নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের চূড়ান্ত নমুনা। রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি গর্বের সঙ্গে বললেন, মহড়ায় ব্যবহৃত প্রতিটি অস্ত্র, প্রতিটি ব্যবস্থা ইরানের নিজস্ব মাটিতে তৈরি। এটা শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এ ইরানের আত্মনির্ভরতার ঘোষণা। বিদেশি প্রযুক্তি নয়, বিদেশি ভরসা নয়, নিজেদের হাতে গড়া অস্ত্রেই ইরান দাঁড়িয়ে আছে শক্তির পাহাড় হয়ে। ইরানি মিডিয়া জানালো, এই মহড়ায় উন্নত ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রতিটি আঘাতের সঙ্গে শত্রুর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে এক কঠিন বার্তা, আমরা প্রতিরোধে আছি, আমরা প্রস্তুত। ঠিক তখনই বিশ্ব রাজনীতি উত্তপ্ত। ইরান যখন মহাসাগরে নিজের শক্তি দেখাচ্ছে, ইউরোপ তখন তেহরানকে চাপ দিচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে, সমাধান না পেলে শাস্তির হুমকি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল অভিযোগ করছে, ইরান নাকি গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে। এই বছরের জুনে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার পর সেই অভিযোগ আরও গভীর হয়েছে। কিন্তু ইরানের জবাব এসেছে ক্ষেপণাস্ত্রের গর্জনে, ড্রোনের আঘাতে, সমুদ্রের ঢেউ কাঁপিয়ে। এ শুধু মহড়া নয়, ঢেউয়ের শব্দের সাথে মিশে গেছে ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশের নীল ভেদ করেছে ড্রোনের ডানা। প্রশ্ন একটাই, কে থামাবে ইরানকে? কারণ সমুদ্র সাক্ষী, আকাশ সাক্ষী, ইরান আজ শুধু প্রস্তুত নয়, ইরান অপ্রতিরোধ্য। ভুলগুলিতেই ইসরায়েলি সেনাদের মৃত্যু। দৃশ্যপটে সবচেয়ে নাটকীয় চিত্রটি আসছে ইসরায়েল থেকে, যেখানে সেনারা শত্রুর গুলিতে নয় বরং নিজেদের গুলিতেই ধ্বংস হচ্ছে একের পর এক।
আইডিএফ নিজেই স্বীকার করেছে, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৭৮ জন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন ফ্রেন্ডলি ফায়ারে, সামরিক পরিভাষায় যাকে বলা হয় মিসফায়ার। বাস্তবে তা হয়ে উঠছে এক অদ্ভুত অভিশাপ। গাজার যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির হিসাব এখন তেল আবিবের বুক কাঁপাচ্ছে। এখন পর্যন্ত নিহত হয়েছে মোট ৮৯৯ জন সেনা, যাদের মধ্যে ৪৫৫ জন স্থল অভিযানে। আহতদের সংখ্যা পৌঁছেছে ৬,২১০-এ, যার মধ্যে ৯২৫ জনের অবস্থা গুরুতর। শুধু স্থল অভিযানে আহত ২,৮৮০ সেনা, আর তাদের মধ্যে অন্তত ৫৫২ জন মৃত্যুর মুখে লড়াই করছে। এমন রক্তক্ষয়ী অঙ্ক ইসরায়েলের সামরিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলছে। কেফির ব্রিগেডের সিমসন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি নিহত হয়েছেন গাজা উপত্যকার দক্ষিণাংশে এক বিস্ফোরণে। সেনাবাহিনী স্বীকার করেছে, কিন্তু কারণ খোলাসা করেনি। এই এক মৃত্যু যোগ হয়ে গেল আগের দীর্ঘ তালিকায়, আর সংখ্যা দাঁড়ালো ৮৯৯-এ। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। এর মধ্যে অন্তত ৩১ জন সেনা নিজেরাই মারা গেছে নিজেদের গুলিতে। একটি লজ্জাজনক সত্য যা জুলাই মাসেই জানিয়েছিল ইসরায়েলি আর্মি রেডিও। যখন আইডিএফ নিজের আগুনেই জ্বলছে, তখন ফিলিস্তিনি যোদ্ধারা দেখাচ্ছে তাদের অদম্য শক্তি। সুড়ঙ্গ থেকে হানা, হঠাৎ মর্টার বর্ষণ, বিস্ফোরণ আর গেরিলা আক্রমণে তারা কাবু করে তুলছে আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীকে। গাজার রাস্তায় প্রতিটি বাঁক যেন ফাঁদ, প্রতিটি ছায়া যেন খাপটি মেরে থাকা এক প্রতিরোধ যোদ্ধা। ইসরায়েলি সেনারা যখন শহরের ভেতরে ঢোকার চেষ্টা করছে, তখন আল কাসাম ব্রিগেড কিংবা ইসলামিক জিহাদের লড়াই প্রতিটি পদক্ষেপ করছে দুর্বিষহ। এ কারণেই এত ক্ষয়ক্ষতি। নতুন পরিকল্পনা, নতুন ভয়। সব ব্যর্থতা সত্ত্বেও ইসরায়েল সরকার থামছে না। গাজা সিটি পুরোপুরি দখলের ঘোষণা দিয়েছে তারা। ইতিমধ্যেই জৈতুন ও জাবালিয়া এলাকায় সেনারা অভিযান চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পরিকল্পনা অনুমোদন করেছেন, সেপ্টেম্বরের শুরুতে ডাকা হচ্ছে আরও ৬০,০০০ রিজার্ভ সেনা, যেন যুদ্ধক্ষেত্রের ঢাল হিসেবে নামানো হয় নতুন তরুণদের। কিন্তু ফিলিস্তিনিরা শুধু লড়াই করছে না, তারা লড়াই করছে নিজের ঘরে, নিজের মাটি, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। দৃশ্যপট যেন কোনো যুদ্ধ চলচ্চিত্র। একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী, অন্যদিকে হাতে গোনা অস্ত্র আর সীমিত সম্পদ নিয়ে প্রতিরোধ যোদ্ধারা। কিন্তু ফলাফলে উল্টো চিত্র। ইসরায়েল হারাচ্ছে সেনা, ফিলিস্তিনিরা হারাচ্ছে জীবন, অথচ লড়াইয়ের ময়দান জুড়ে বাজছে একটাই সুর: প্রতিরোধ কখনো শেষ হয় না। ইসরায়েলি বাহিনী সত্যিই নিজের অস্ত্রেই নিজেকে ধ্বংস করছে, নাকি গাজার অন্ধকার সুড়ঙ্গ থেকে আসা প্রতিরোধের গর্জন তাদের ভুলগুলো আরও বাড়িয়ে দিচ্ছে? ড্রোন মিসাইলের ঝড়ে কেঁপে উঠল ইসরায়েল। হুথিদের চমকপ্রদ শক্তি প্রদর্শন। রাতের অন্ধকারে হঠাৎ করেই বেজে ওঠে সাইরেন। তেল আবিব থেকে শুরু করে মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে আতঙ্কের ছায়া। কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও এমন এক শক্তি প্রদর্শন করল, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিভ্রান্ত করে দিল। ড্রোনের আক্রমণের পর এবার আকাশে ছুটে যায় এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়ঙ্কর মুহূর্ত। নামার সময় মাঝ আকাশেই ভেঙে যায় ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনী একের পর এক ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়ে তার টুকরোগুলো ধ্বংস করার চেষ্টা করে। কয়েকটি টুকরো মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় গিয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এ যেন শুধু এক টুকরো ছবি। পুরো নাটকীয় ঘটনাটি শুরু হয়েছিল তারও আগে, যখন ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণ আকাশে ঢুকে পড়ে। প্রতিরক্ষা ব্যবস্থা বারবার চেষ্টা করেও একবারে তা নামাতে পারেনি। কয়েক দফা লড়াইয়ের পর অবশেষে ভূপাতিত করা হয় সেই চালকবিহীন ড্রোন। তার আগেই গাজার সীমান্ত ও মিশরের কাছাকাছি এলাকায় বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন। হামলার পরই ইয়েমেনে উত্তাল জনসমুদ্র। হাজার হাজার হুথি সমর্থক রাইফেল হাতে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েল বিরোধী স্লোগান তুলছিল। সেই সমাবেশেরই ঠিক পরপরই হামলা চালিয়ে বিশ্বকে বার্তা দিল হুথিরা, আমরা আছি, আমাদের শক্তি থেমে নেই। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করেছে। আমাদের লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। আমরা বিভ্রান্তি তৈরি করেছি, মিলিয়ন মিলিয়ন ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়েছে। তিনি আরও দাবি করেন, শুধু ক্ষেপণাস্ত্র নয়, তেল আবিব ও আশকেলনের সামরিক ঘাঁটিতে
2টি ড্রোনও নিক্ষেপ করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 2023 সালের নভেম্বরে প্রথম ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় ইয়েমেনের হুথিরা। এরপর থেকে আকাশপথে যেন এক নতুন যুদ্ধের সূচনা হয়েছে। 2025 সালের জানুয়ারিতে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির সময় আক্রমণ থেমেছিল বটে, কিন্তু ততদিনে তারা ইসরায়েলের দিকে ছুঁড়েছে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এরপর আবারও মার্চ মাসে যখন আইডিএফ গাজায় হামলা জোরদার করে, তখন থেকে হুথিদের পাল্টা আক্রমণ আরও তীব্র হয়। সর্বশেষ হিসাবে তারা 71টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত 23টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে কয়েকটি ব্যর্থ হলেও বাকিগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় এক অপ্রতিরোধ্য চাপ তৈরি করেছে। এই ঘটনাগুলো শুধু হামলা নয়, এ যেন বার্তা। ইয়েমেনের ভগ্নদশা ভূমি থেকে উঠে আসা এক বিদ্রোহী শক্তি আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে ইসরায়েলের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর রাষ্ট্র বারবার বাধ্য হচ্ছে সতর্ক সংকেত বাজাতে। প্রশ্ন জাগছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে আর কতটা দূর পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে? নিশ্চিত উত্তর কেউ জানে না। তবে এটা স্পষ্ট, হুথিদের শক্তি এখন শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। হারিয়ে গেছে কি ইরানের পারমাণবিক অস্ত্রের উপাদান? কল্পনা করুন, এক সকালে হঠাৎ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA ঘোষণা করল ইরানের ইউরেনিয়াম মজুদের সঠিক হিসাব তাদের কাছে নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছে সেই তথ্য। এই খবরে কেঁপে উঠল ওয়াশিংটন, তেল আবিব আর ইউরোপের রাজধানীগুলো। প্রশ্ন জেগেছে, হারিয়ে গেছে কি পারমাণবিক অস্ত্রের মূল উপাদান, নাকি ইরান দেখালো তার আসল শক্তি? গোপন খেলার শুরু। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, IAEA এখন আর জানে না ঠিক কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরানের হাতে, অথচ এই ইউরেনিয়ামই বোমা তৈরির সবচেয়ে কাছাকাছি উপাদান। তাই আন্তর্জাতিক পরমাণু সংস্থার উদ্বেগ এখন স্পষ্ট। কোথায় গেল সেই ইউরেনিয়াম? যুদ্ধের পর নাটকীয় মোড়। কদিন আগেই ইসরায়েল আমেরিকার সঙ্গে টানা 12 দিনের যুদ্ধ শেষ করেছে ইরান। যুদ্ধ শেষ হতেই তেহরান ঘোষণা দেয় তাদের পারমাণবিক কেন্দ্রে আর কোনো আন্তর্জাতিক নজরদারি চলবে না। এরপরই ইরানের সংসদে পাশ হয় নতুন আইন, যা কার্যত বিদেশি পরিদর্শকদের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ ইরান এখন নিজের খেলা খেলছে, বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না। অদৃশ্য ইউরেনিয়ামের রহস্য। সম্প্রতি IAEA এর একটি পর্যবেক্ষক দল ইরান সফরেও যায়। তেহরান তাদের রাশিয়া নির্মিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে আমন্ত্রণ জানায়, কিন্তু সেই দলটি সেখানে যায়নি। ফলাফল আজও অজানা থেকে গেছে আসল প্রশ্ন, ইরানের গোপন মজুদের মধ্যে কি ঘটছে? আর সেই অজানাই এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের কাছে। ইরান বারবার বলছে তারা ইউরেনিয়াম ব্যবহার করছে শুধু বেসামরিক কাজে, বিদ্যুৎ উৎপাদনে, চিকিৎসায়, গবেষণায়। কিন্তু পশ্চিমারা জানে এটাই সেই সীমারেখা যেখান থেকে মাত্র এক ধাপ এগোলেই বোমা বানানো সম্ভব। ইউরোপের হুমকি বনাম তেহরানের শক্তি। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, চলতি মাসের শেষে আলোচনায় না বসলে ইরানের বিরুদ্ধে ফের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আবারও চেপে ধরা হবে তেহরানকে। কিন্তু ইরানের উত্তর ছিল আরও কঠিন। তারা বলেছে প্রয়োজনে NPT চুক্তি থেকেও বেরিয়ে যাবে। NPT, যেটি মূলত দেশগুলোকে পারমাণবিক অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি দেয়। ইরান যদি সেখান থেকে সরে দাঁড়ায়, তবে আর কোনো আন্তর্জাতিক শক্তি তাদের থামাতে পারবে না। আজ ইরান যেন এক অদৃশ্য ছায়ার মতো দাঁড়িয়ে আছে পশ্চিমাদের সামনে। তারা কি সত্যিই পারমাণবিক অস্ত্র বানানোর পথে, নাকি কেবল রাজনৈতিক কূটনীতির দাবার চাল? IAEA এর হিসাবের বাইরে থাকা ইউরেনিয়াম যেন এক রহস্য। এখন প্রশ্ন একটাই, ইরান কি কেবল প্রতিরক্ষার নামে খেলছে, নাকি সত্যিই তৈরি করছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি? রাত যতই গভীর হোক, তেহরানের আকাশ যেন সবসময় পাহারায় থাকে। কেউ জানে না কোথায় লুকানো আছে ডজন ডজন ক্ষেপণাস্ত্র, কোথা থেকে উড়াল দেবে শত শত ড্রোন। ইরান এখন এমন এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে যা শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা বিশ্বকে ভাবনায় ফেলেছে। প্রতিরক্ষার নকশা। ইরানের সামরিক শক্তি এক কথায় রহস্যময়। ভেতরের চিত্র কেউ স্পষ্ট জানে না, কিন্তু বাইরে থেকে দেখা যায় দেশটি দিন দিন প্রতিরক্ষায় সর্বোচ্চ শক্তি অর্জন করছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন থেকে শুরু করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এমনকি আত্মঘাতী ড্রোন, সবকিছুতেই এগিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন প্রতিনিয়ত হামলা আর আগ্রাসনের হুমকি ছড়াচ্ছে, তখন ইরান দাঁড়িয়ে আছে শক্ত কণ্ঠে। এক অদৃশ্য ঢালের মতো তাদের প্রতিরক্ষা বলয় আজ ইহুদিবাদীদের সামনে ভয়ঙ্কর প্রতীক। অস্ত্র ভাণ্ডারের গোপন রহস্য। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্র ভাণ্ডারে এখন শুধু সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, ভূগর্ভস্থ 4টি গোপন কেন্দ্র ভরা আছে হাজার হাজার ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে। যে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত এই ভাণ্ডার। সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি এক ভাষণে বলেছেন, যুদ্ধের চিত্র প্রতিনিয়ত বদলায়, আর সেই বদলের সঙ্গে তাল মিলিয়েই আমাদের সমর কৌশল গড়ে তুলতে হবে। উদীয়মান হুমকি থেকে রক্ষার একমাত্র পথ শক্তিশালী প্রতিরক্ষা। নিষেধাজ্ঞা ভেঙে এগিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র আর ইউরোপ বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, ইরানকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তেহরান সেসব ভেঙেই গড়েছে এক গোপন অর্থনৈতিক ছক। কেন্দ্রবিন্দুতে আছে চীন ও রাশিয়া। তাদের সাহায্যে জ্বালানি, তেল বাণিজ্য বাড়িয়ে নিয়েছে ইরান। ফলে নিষেধাজ্ঞা যেন উল্টো তাদের শক্তি বাড়িয়েছে। ইসরায়েলের ভয়। সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরানের আধুনিক সমরাস্ত্রই ছিল আসল ঢাল। আকাশে ভেসে বেড়ানো ড্রোন আর গোপন ক্ষেপণাস্ত্রের ভয় ইসরায়েলকে নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। বিশ্লেষকরা বলছেন, আজকের ইরান আর 10 বছর আগের ইরান নয়। এখনকার ইরান এক আঞ্চলিক শক্তি, যার আকাশে প্রতিরক্ষার বলয় ভেদ করা প্রায় অসম্ভব। একজন বৃদ্ধ গ্রামবাসী হয়তো দাঁড়িয়ে আছেন পাহাড়ের ঢালে দাঁড়িয়ে। দূরে আকাশে ইরানি ড্রোনের গুনগুন শব্দ শোনা যাচ্ছে। তিনি মৃদু হাসি দিয়ে বলেন, আমাদের সন্তানরা এখন জানে, আকাশে শত্রু ছায়া যত বড় হোক না কেন, আমাদের প্রতিরোধ আরো বড়। এটাই আজকের ইরান। যুদ্ধ নয়, বরং যুদ্ধের প্রস্তুতি তাদের সবচেয়ে বড় শক্তি। আকাশে লুকোনো রহস্যময় ভাণ্ডার, ভূগর্ভে গোপন ক্ষেপণাস্ত্র আর কূটনীতিকে শক্ত জোট, সব মিলে ইরান হয়ে উঠেছে এমন এক প্রতিরোধ শক্তি যা ভেঙে পড়া সহজ নয়।